হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমাদের ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে চলতরিৎ লেকচার 2। আমাদের এই লেকচার 2 তে আমরা রোধ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব, যেই প্রবলেমগুলো আসলে আমাদের এইচএসসি বলো, ভর্তি পরীক্ষা বলো, সব জায়গাতে খুব ইম্পর্টেন্ট। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের টপিক রোধ। একদম শুরুতে আমরা জানবো রোধের নির্ভরশীলতা সম্পর্কে। রোধ কিন্তু আসলে বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। তো সবার প্রথমে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপমাত্রা। এই কোশ্চেনটাতে কিন্তু অনেকের কনফিউশন থাকে, রোধ কেন তাপমাত্রার উপর নির্ভর করে। কারণ আমরা যখন রোধের সূত্র লিখি আর সমান সমান রো এল ভাগ এ, এই সূত্রটা আমাদের সবার ক্ষেত্রে মোটামুটি মুখস্থ, কিন্তু ভাই এখানে তো টেম্পারেচারের সম্পর্কটা বুঝলাম না। তো চলো সবার প্রথমে আমরা টেম্পারেচারটা আসলে কিভাবে রোধে কাজ করে সেটা একটু জেনে নিই। আমি ধরে নিচ্ছি আমি একটা কপারের তৈরি তার নিই। এটা মনে করো আমাদের একটা কপারের তৈরি তার, এটা আমাদের একটা কপারের তৈরি তার, ঠিক আছে? এই যে এটা আমরা একটা কপারের তৈরি তার নিলাম। এখন এই যে কপারের তৈরি তার, এই তারের মধ্যে তো অসংখ্য ইলেকট্রন আছে, এটা আমরা সবাই জানি। এখন তাহলে তাপমাত্রাটা কিভাবে কাজ করে সেটা একটু বলি। মনে করো তুমি তাপমাত্রাটা বাড়ালে, তাপমাত্রাটা তুমি বাড়ালে, এখন তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে কি হবে জানো? এই জায়গার এনার্জিটা কিন্তু বেড়ে যাবে। কি বেড়ে যাবে? এনার্জিটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে তাপমাত্রা বাড়ার সাথে সাথে। এবং ইলেকট্রন গুলো যখন ছোটাছুটি করবে তখন কি হবে বলতো? আমাদের রোধের যে মানটা, এই রোধের মানটাও কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। তার মানে আমরা কি বুঝলাম বলতো ভাইয়া? আমি যদি টেম্পারেচার বা তাপমাত্রা যদি বাড়িয়ে দিই, আমাদের রোধের কিন্তু আসলে পরিবর্তন হবে, অর্থাৎ রোধ কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, এখন কথার কথা, আমি ধরলাম আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট, আমি ধরলাম আমাদের যে তাপমাত্রা, এই তাপমাত্রা আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে? আমি তাপমাত্রাটা কনস্ট্যান্ট ধরে নিই। ওকে, ফাইন। এখন চলো আমরা একইভাবে মনে করো আমি একটা কপারের তৈরি তার নিব। এটা হচ্ছে আমাদের একটা কপারের তৈরি তার, এটা আমাদের কপারের তৈরি তার। আচ্ছা, এটা মনে করো আমাদের কপারের তৈরি তার। এখন আমি যদি এই তারটার যদি আমি মনে করো লেন্থ আমি কোন রকম বাড়িয়ে দিলাম, কথার কথা, আমি কিন্তু এই জায়গাটাতে ক্ষেত্রফলটা কিন্তু সেমই রাখছি। খেয়াল করে দেখছো, আমি কিন্তু ক্ষেত্রফল কোনো চেঞ্জ করিনি, অর্থাৎ ক্ষেত্রফল সেম রেখে আমি যদি এই তারের দৈর্ঘ্যটা বাড়িয়ে দিই, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে আমাদের রোধের একটা পরিবর্তন হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমাদের ক্ষেত্রফলটা কনস্ট্যান্ট যদি থাকে, ক্ষেত্রফলটা যদি কনস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদের এল যদি বাড়ানো হয়, আমাদের এই আরটাও কিন্তু সমানুপাতিক ভাবেই কিন্তু বেড়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারবো আর সমানুপাতিক এল, যখন কিনা এটা কনস্ট্যান্ট, যখন এ কনস্ট্যান্ট। তার মানে বুঝলাম যে ক্ষেত্রফল যদি কনস্ট্যান্ট থাকে আর সমানুপাতিক এল, ঠিক আছে? ওকে, ডান। এরপরে কথার কথা, তুমি আমাকে বললে ভাইয়া সবই তো বুঝলাম, আমি এখন লেন্থটা সেম রাখতে চাচ্ছি কিন্তু ক্ষেত্রফলটা চেঞ্জ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কি আমাদের রোধের কোনো পরিবর্তন হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রেও আমাদের রোধের পরিবর্তনটা হবে। তো চলো মনে করো আমি এখন এই জায়গার যে তারটা ছিল, এই যে তারটা, এই তারটা এখন আমি কি করব? এই তারটার লেন্থ আমি সেম রেখে আমি ক্ষেত্রফলটা মনে করো আমি পরিবর্তন করলাম। এখন আমি তারটা এই রকম টাইপের একটা শেপ দিলাম। দেখো দৈর্ঘ্যটা কিন্তু সেমই আছে, মনে করো এল তারের দৈর্ঘ্য এল তারই আছে, কিন্তু আমি ক্ষেত্রফলটা একটু কি করলাম? বাড়ালাম। সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, সেই ক্ষেত্রে আমাদের আরটা কিন্তু কমে যাবে। অর্থাৎ আমি যদি এর মান যদি বাড়িয়ে দিই, তাহলে আমাদের আর এর মানটা, অর্থাৎ যে রোধের মানটা, এই রোধের মানটা কিন্তু কমে যাবে। অর্থাৎ আমি বলতে পারি যে আর সমানুপাতিক 1/a, অর্থাৎ ক্ষেত্রফলের সাথে আমাদের রোধের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, যখন কিনা আমাদের এলটা কনস্ট্যান্ট থাকবে, যখন এল কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি যদি দুইটা সম্পর্ক এক জায়গায় করতে চাই, আমি একটু আগে কি দেখলাম বলো তো ভাইয়া? আমি একটু আগে দেখলাম আর সমানুপাতিক এল যখন কিনা এ কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট। আর এখন আমি কি দেখলাম ভাইয়া? আমি দেখলাম আর ব্যস্তানুপাতিক এ যখন কিনা এল কনস্ট্যান্ট। তো আমরা যদি দুইটা নিয়ে এক করতে চাই, মনে করো এটাকে আমরা দিলাম সমীকরণ 1, আর এইটাকে মনে করো আমি দিলাম সমীকরণ 2। আমি যদি 1 ও 2 সমীকরণ থেকে পাই, তাহলে আমি লিখতে পারবো আর সমানুপাতিক এল ভাগ এ, তাই তো? এটা আমরা বলতে পারবো। এখন এই সমানুপাতিক চিহ্নটা আমি মনে করো উঠিয়ে দিলাম। সমানুপাতিক চিহ্নটা যদি আমি উঠিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারবো রো এল ভাগ এ। প্রশ্ন করতে পারো ভাই এই রো এর কাজটা কি?
এই রোটাকে বলা হয় উপাদানের ধর্ম, যার নাম হচ্ছে রেজিস্টিভিটি বা রোধকত্ব। আমরা অনেক সময় একে রোধের গুণাঙ্কও বলি, রোধাঙ্কও বলি, অনেক নামে আমরা ডাকতে পারি, বাট এটাকে আমরা বলবো হচ্ছে রোধকত্ব বা রোধাঙ্ক। এখন এই রোধাঙ্কর ব্যাপারটা নিয়ে একটু আসি। এটাকে আমি বললাম কি উপাদানের ধর্ম, তাই না? উপাদানের ধর্ম। ভাই উপাদানের ধর্মটা কি এটা তো বুঝলাম না। উপাদানের ধর্মের কাজটা কি? কথার কথা, মনে করো তুমি একটা তারকে, সেটা মনে করো তামার তৈরি তার। এখন এই তারের দৈর্ঘ্য তুমি অর্ধেক করো বা যাই করো না কেন, তুমি দৈর্ঘ্য বাড়াও বা ক্ষেত্রফল বাড়াও কমাও, যাই করো না কেন, তোমার কিন্তু এই রোধকত্ব কিন্তু আসলে পরিবর্তন হবে না। তার কারণটা কি? তুমি কিন্তু ওই সেম তামার তারের দৈর্ঘ্য কিন্তু তুমি পরিবর্তন করছো, বা সেম তামার তৈরির ক্ষেত্রফলই কিন্তু তুমি পরিবর্তন করছো। আমি কি একবারও বলছি যে আমি উপাদানটা চেঞ্জ করে ফেলিনি কিন্তু। তার মানে তুমি যতক্ষণ না উপাদান চেঞ্জ করবা ততক্ষণ কিন্তু তোমার রেজিস্টিভিটি বা রোধকত্ব কিন্তু সেম থাকবে। অর্থাৎ আমাদেরকে অনেক টাইপের কোশ্চেন কিন্তু তুমি দেখবা, ফেস করবা, যে দৈর্ঘ্য এত গুণ করা হলো, ক্ষেত্রফল এত এত বাড়ানো হলো বা এত কমানো হলো, সেই ক্ষেত্রে রেজিস্টিভিটি বা রোধকত্ব কত চেঞ্জ হবে? রোধকত্বের কিন্তু কোনো চেঞ্জই হবে না। তার কারণটা কি? উপাদানটা কিন্তু সেমই আছে। তার মানে আমাদের উপাদান যদি সেম থাকে তাহলে আমাদের কিন্তু এই রো এর মানটা কখনোই কখনোই চেঞ্জ হবে না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখন এই রোটাকে আমরা অনেক সময় বলি আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ বলেও আমরা এটাকে ডাকতে পারি। এখন চলো আমরা যদি আপেক্ষিক রোধের সংজ্ঞাটা তোমাদেরকে দিতে চাই, আমরা বলতে পারবো আর সমান সমান রো এল ভাগ এ। আর সমান সমান রো এল ভাগ এ মানে কি? একটু খেয়াল করে দেখো, আমি বলতে পারবো না রো সমান সমান আর এ নিচে এল, এটা আমরা বলতে পারবো। এখন বলো আর এর একক কি? আর এর একক, আর এর একক হচ্ছে ওহম, তাই তো? এ এর একক কি বলো তো ভাইয়া? এ এর একক আমরা এটা বলতে পারবো না যে এ এর একক হচ্ছে মিটার স্কয়ার, এটা হচ্ছে ওহম। আর এল এর একক কি বলো ভাইয়া? এল এর একক হচ্ছে মিটার। তাহলে রো এর এককটা কি দাঁড়ালো বলো? রো এর এককটা আমরা বলতে পারবো হচ্ছে ওহম মিটার, তাই না? আচ্ছা, এটা আমরা বলতে পারবো। এখন চলো আমরা একটা কাজ করি, আমরা এই যে আপেক্ষিক রোধ, এই আপেক্ষিক রোধের সংজ্ঞাটা এই জায়গা থেকে একটু দাঁড় করাতে পারি কিনা দেখি তো। আমরা কি এটা বলতে পারবো না যে 1 মিটার দৈর্ঘ্যের কোন পরিবাহীর 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যে পরিমাণ রোধ থাকে, সেটি সেই উপাদানের আপেক্ষিক রোধ। ঠিক আছে? আপেক্ষিক রোধ আমার ধারণা সবাই বুঝতে পারছো, তাই না? আচ্ছা, তাইলে আমরা সংজ্ঞাটা কিন্তু ইজিলি এই জায়গা থেকে দিতে পারি যে 1 মিটার দৈর্ঘ্যের কোন পরিবাহীর 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যে পরিমাণ রোধ থাকে সেটি ওই উপাদানের আপেক্ষিক রোধ। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে চলো আমরা একটা কাজ করি, আমরা এই আপেক্ষিক রোধ দিয়ে ছোট্ট একটা ম্যাথ প্রবলেম সলভ করে ফেলি। আচ্ছা, তো চলো আমরা কয়েকটা প্রবলেম সলভ করে ফেলি। প্রবলেম সলভ করলে আমাদের এই বিষয় নিয়ে আরো স্পষ্ট ধারণা হয়ে যাবে। তো চলো আমরা প্রথম ম্যাথটা যদি একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে দুইটি তারের দৈর্ঘ্য, ব্যাস এবং রোধাঙ্ক। আচ্ছা, প্রত্যেকটির অনুপাত দেওয়া আছে 1:4। ওকে ফাইন। অপেক্ষাকৃত সরু তারটির রোধ দেওয়া আছে 10 ওহম। সেক্ষেত্রে অন্য তারের রোধ কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। তো চলো আমরা এই জিনিসটা সলভ করে ফেলি। খুবই ইজি একটা ম্যাথ। আমরা যদি সবার প্রথমে বলি যে দৈর্ঘ্য, ব্যাস এবং রোধাঙ্ক। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারবো L1:L2 = 1:4, তাই তো? আচ্ছা, তারপরে বলা হয়েছে ব্যাস। ব্যাসকে আমি ডি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে বলতে পারবো D1:D2, এটা হচ্ছে 1:4। এবং রোধাঙ্ক, যেটাকে আমরা রো দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো, ρ1:ρ2, এটা হচ্ছে 1:4।
এটা হচ্ছে 1:4। আচ্ছা ভালো কথা। আচ্ছা এখানে আমাদের আরেকটা জিনিসের মান দেওয়া আছে, সেটা হচ্ছে সরু তারের রোধ দেওয়া আছে। তো আমরা ধরে নিচ্ছি সরু তারের রোধটা হচ্ছে R1, ঠিক আছে। তো R1 সমান সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 20 ওহম। R1 সমান সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 20 ওহম। এটা যদি দেওয়া থাকে তাহলে একটা কথা বলো যে আমি কি করতে পারি, R2 ভাগ R1 আমি করতে পারি, যেহেতু আমাদের R2 দরকার। R2 কত হবে, তাহলে একটু খেয়াল করে দেখো। R2 এর ক্ষেত্রে আমরা বলতে পারবো না ρ2 L2 ভাগ A2, এটা আমরা বলতে পারবো। আর R1 এর ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, ρ1 L1 ভাগ A1, এটা আমরা বলতে পারবো। আচ্ছা ভালো কথা। দেখো আমরা পরের লাইনে একটু খেয়াল করে দেখো, পরের লাইনে আমরা যে জিনিসটা করতে পারবো সেটা হচ্ছে এই জায়গাটাতে আমরা সম্পর্ক স্থাপন করতে পারবো ইজিলি, যে R2 ভাগ R1 ইকুয়াল টু আর এর সাথে রো এর সম্পর্ক কি বলো, আর এর সাথে রো এর সম্পর্কটা কি, সমানুপাতিক, তাই না? তাহলে আমরা লিখতে পারবো এইভাবে যে ρ2 ভাগ ρ1, আচ্ছা L2 ভাগ L1 গুণিত A1 ভাগ A2, এটা আমরা ইজিলি লিখতে পারবো। দেখো তার পরের লাইনে আমরা কি লিখতে পারবো, আমরা তার পরের লাইনেই লিখতে পারবো যে ρ2 ভাগ ρ1, ρ2 ভাগ ρ1 এখানে কত দেওয়া আছে বলো, এখানে ρ1 ভাগ ρ2 দেওয়া আছে, তাহলে ρ2 ভাগ ρ1 কত হবে, এখানে ρ2 বাই ρ1 হবে হচ্ছে 4, তাই তো? আচ্ছা L2 ভাগ L1 কত হবে, এখানে L1:L2 দেওয়া আছে, তার মানে কি L2:L1 কত হবে 4, তাহলে এটাও হচ্ছে 4। আচ্ছা এবার দেখো এখানে আছে A1 বাই A2, A মানে কি ক্ষেত্রফল, আমরা বলতে পারি না পাই আর স্কয়ার। এখন আর তো হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যাসের অনুপাত দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো এখানে আমাদের ব্যাসের অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, A এর ক্ষেত্রে আমরা লিখতে পারি ভাবে পাই D1 বাই 2 তার হোল স্কয়ার, আর নিচে লিখতে পারি ভাবে পাই D2 বাই 2 তার হোল স্কয়ার। পাই আর স্কয়ার যেহেতু আমরা কিন্তু এটা চাইলে লিখতেই পারি। আচ্ছা আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো এখানে কি হচ্ছে, এই জায়গা আমাদের এই যে 2 স্কয়ার আর 2 স্কয়ার এই 4 4 কিন্তু কেটে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের থাকছে কি, থাকছে হচ্ছে 4 গুণিত 4, এখানে আমাদের থাকবে হচ্ছে D1 স্কয়ার বাই D2 স্কয়ার, এটা আমাদের থাকবে। এখন বলো D1 বাই D2 কত ছিল, D1 বাই D2 কিন্তু ছিল হচ্ছে 1:4, তাই তো? তাহলে আমরা এখানে ইজিলি লিখতে পারবো না এখানে যে 4 × 4 গুণ 1/4। তো দেখো একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের আলটিমেটলি কাটাকাটি চলে যাচ্ছে, তাই তো? আমাদের এটা কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের কত আসছে, এখানে আমাদের আসছে হচ্ছে 1, এখানে আমাদের আসছে হচ্ছে 1। অর্থাৎ এখানে আমরা একটা কথা বলতেই পারবো ইজিলি যে R2:R1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1:1। 1:1 বলতে এখানে কি বোঝাচ্ছে যে আমাদের R1 যেটা ছিল R2 আসলে সেটাই হবে। অর্থাৎ আমাদের এই জায়গাটাতে আমাদের যে সরু তারের যে রোধটা দেওয়া ছিল 10 ওহম, অন্য তারের রোধটাও কিন্তু আসলে আলটিমেটলি আমাদের কত হবে, এই 10 ওহমই কিন্তু হবে। তো ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা কিন্তু ইজিলি এই টাইপের ম্যাথগুলো কিন্তু সলভ করতে পারবো। আচ্ছা আচ্ছা এরপর আমরা একটু পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটাতে কি বলা হয়েছে, পরের ম্যাথটাতে বলা হয়েছে একটি তামার খণ্ড থেকে 5 মিলিমিটার ব্যাসযুক্ত একটি তার প্রস্তুত করা হলো। আচ্ছা একই ভরের, এখানে কিন্তু ভর মেনশন করে দিয়েছে, একই ভরের অন্য এক খণ্ড তামা থেকে 1 মিলিমিটার ব্যাসের অপর একটি তার প্রস্তুত করা হলো। আচ্ছা ঠিক আছে, এখন তার দুইটি রোধের অনুপাতটা কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। দেখো এই প্রবলেমটা কিন্তু খুবই ইজি একটা প্রবলেম। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই জায়গায় বলা হয়েছে যে দুইটা তামার খণ্ড 5 মিলিমিটার ব্যাসযুক্ত। আচ্ছা ভালো কথা, এবং একই ভরের মানে আমরা কি বলতে পারি, M1 যা হবে আমাদের M2 কি হবে তাই হবে। এখন বলো রো সমান সমান আমরা কি জানি M/V, আর M সমান সমান ρV, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারবো বলো তো, ρ1 V1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ρ2 V2। এখন যেহেতু আসলে উপাদানটা সেমই, উপাদান যেহেতু আসলে সেম, তার মানে আমরা কি বলতে পারবো এই জায়গাটাতে আমাদের আসলে রোটা আসলে সেমই থাকবে, তাই না? তাইলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এই জায়গা থেকে আমি চাইলে কিন্তু এই রো কিন্তু কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকবে হচ্ছে V1 ইকুয়াল টু V2, এটা আমরা বলতে পারবো। তো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো A1 × L1 ইকুয়াল টু A2 × L2, এটা আমরা জানি ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য সমান সমান আয়তন। তাইলে এখানে যদি আমরা লিখতে চাই যে L1/L2 সমান সমান কি হবে, A2/A1, এটা কিন্তু আমরা চাইলে বলতে পারবো। এবার একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমি যদি R1/R2 করতে চাই
R1 বাই R2 যদি আমি করতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো যে রো L1 ভাগ A1 ভাগ রো L2 ভাগ A2, এটা আমরা লিখতে পারবো। এখন রো রো তো কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে L1 ভাগ L2 সমান সমান A2 ভাগ A1 সমান সমান A2 ভাগ A1। এখন দেখো একটু খেয়াল করে, A2 ভাগ A1 আর L1 ভাগ L2 এই জায়গা থেকে আমাদের একটা জিনিস খেয়াল করে দেখছো, এই জায়গা কিন্তু আমাদের ব্যাস দেওয়া আছে, তার মানে ব্যাস থেকে তুমি ব্যাসার্ধ পাবা, ব্যাসার্ধ থেকে কিন্তু তুমি ক্ষেত্রফলও নির্ণয় করতে পারবা। কিন্তু এখানে কি দৈর্ঘ্য দেওয়া আছে? দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই। তাহলে একটা কাজ করি, চলো আমরা এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে আমরা ক্ষেত্রফল দ্বারা রিপ্লেস করে দিই। তাহলে আমরা এখানে কি পাবো বলো? এখানে আমরা L1 বাই L2 এর জায়গায় আমরা কি লিখবো ভাইয়া? A2 বাই A1, আর এখানে কিন্তু অলরেডি A2 বাই A1 আছে, তার মানে আমরা কি লিখতে পারবো? A2 বাই A1 কি করতে পারবো? হোল স্কয়ার করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তারপরের লাইনে আমরা কি লিখতে পারি বলো? তারপরের লাইনে আমরা ইজিলি লিখতে পারবো যে আমরা জানি কি ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার, তাই না? আচ্ছা তাহলে আমরা লিখতে পারবো কি যে পাই d2 বাই 2 তার হোল স্কয়ার তো আছে, তার উপরে আবার হোল স্কয়ার, তাই তো? আচ্ছা তারপরে আবার কি লিখবো, যে নিচে লিখবো হচ্ছে পাই d1 বাই 2 তার হোল স্কয়ার তার আবার টোটাল হোল স্কয়ার। ঠিক আছে, তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে একটু খেয়াল করে দেখো, তোমার পাই পাই কাটা যাবে, তারপরে এখানে যে 2 স্কয়ার এগুলো কাটাকাটি চলে যাবে। আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের থাকছে কি? এখানে আমাদের থাকছে হচ্ছে d2 স্কয়ার বাই d1 স্কয়ার তার আবার হোল স্কয়ার আমরা দিতে পারবো, তাই তো? তাহলে একটু খেয়াল করে আমরা চলো দেখি যে d2 কোনটা ছিল আর d1 কোনটা। এটাকে আমরা d1 ধরতে পারবো, আর এটাকে আমরা কি ধরতে পারবো বলো তো ভাইয়া? এটাকে আমরা d2 ধরতে পারবো। যদি তাই হয় তাহলে কিন্তু আমরা ইজিলি এখানে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আমরা করতে পারবো কি, আমাদের d1 তার মানে এখানে 1ই থাকছে, 1 কে স্কয়ার করা আর না করা একই কথা। এখানে আমাদের কত থাকছে বলো তো? 5 স্কয়ার। এবার টোটালটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার করে দিই তাহলে কত হবে বলো তো? 5 স্কয়ার কে করলে 25, আর 25 কে যদি আরেকবার স্কয়ার করা হয় তাহলে কত হবে? 625। তাহলে হবে হচ্ছে 625। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের আগে ছিল হচ্ছে R1 বাই R2, তাই তো? তাহলে আমাদের অ্যানসারটা কত আসবে? আমাদের অ্যানসারটা আসবে হচ্ছে আচ্ছা তাহলে এখানে আমাদের কত আসলো? 625। আচ্ছা তাহলে আমরা একটা কথা বলতে পারবো না? একটু খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে যে দুইটি তারের রোধের অনুপাত নির্ণয় করতে বলছে, যে দুইটি রোধের অনুপাত নির্ণয় করতে বলছে। তার মানে R1 বাই R2 যেহেতু দেওয়া আছে, আমরা বলতেই পারবো R1:R2 সমান কত হবে? 1:625, এটা আমরা বলতে পারবো ইজিলি। তো দেখো এই টাইপের অঙ্কগুলোও কিন্তু আমরা ইজিলি করতে পারবো। তো আমাদের সবসময় মাথায় রাখা লাগবে যে আমাদের কখনো কখনো আমাদের দেখা যাচ্ছে ভর থেকে আমাদের ক্ষেত্রফলের ওই ব্যাপারটা আনতে হতে পারে, কখনো কখনো আয়তন থেকে আনতে হতে পারে। তো বিভিন্ন ভাবে কিন্তু আসলে আমাদের এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা এরপরে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি সংক্রান্ত। এখন তারের দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে যেই তারটাই থাকুক না কেন, ওই তারটাকে তুমি কি করবা, মনে করো এটা একটা তার, এই তারটাকে তুমি টেনে লম্বা করবা, এটা একটা ভাবে হতে পারে। আর একটা হতে পারে, এটা মনে করো একটা তার, এই তারে তুমি কি করবা, আর একটা তার সংযুক্ত করে কিন্তু তুমি লম্বা করতে পারো। তার মানে কেস কিন্তু দুইটা হতে পারে, একটা তার হচ্ছে আমি টেনে লম্বা করছি, আর একটা তার কি হচ্ছে সংযুক্ত করে লম্বা করা। তো আমাদের প্রথম কেসটা হবে টেনে লম্বা করা। কেস নম্বর 1, তারের দৈর্ঘ্য টেনে n গুণ লম্বা করা, n গুণ লম্বা করা। যদি আমরা তারের দৈর্ঘ্য টেনে n গুণ লম্বা করি, তার মানে কি বলতো, আমরা কিন্তু এক্সট্রা করে কোনো তার কিন্তু সংযুক্ত করিনি, যেই তারটা ছিল সেই তারটাই আমরা কি করলাম, আমরা টেনে লম্বা করলাম। যদি এইটাই হয়, এবং এই কেসটা কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা পরীক্ষাতে বেশি আসে। তো চলো আমরা একটু প্রমাণ করে দেখি। নরমালি আসলে এই টাইপের অঙ্কগুলো এমসিকিউ তে বেশি আসে, তো আমরা শর্টকাটে অনেকভাবে তো করতে পারি, তবে আমরা একটু প্রমাণটা দেখবো, যে আমরা একটা শর্টকাট দাঁড় করাবো, তো এই প্রমাণটা আসলে কিভাবে আসে সেটা আমরা আগে দেখবো। তো চলো আমরা যদি প্রমাণটা করতে চাই, মনে করো দুইটা তার, এটা একটা তার, এটা মনে করো আমাদের একটা তার, এবং এই তারটা আমি কি করছি, এই তারটা আমি টেনে
মনে করো কথার কথা n গুণ লম্বা করতে যাচ্ছি, এই তারটা টেনে আমি n গুণ লম্বা করতে যাচ্ছি। তার মানে আমি এখানে একটা কথা বলতে পারবো যে আমাদের ইনিশিয়ালি যেই দৈর্ঘ্যটা ছিল ফাইনালে কিন্তু n গুণ বেড়ে যাচ্ছে। তার মানে আমরা কথা বলতে পারবো না এভাবে যে l ফাইনাল ইকুয়াল টু n l ইনিশিয়াল, এটা আমরা বলতে পারবো। তাইলে বলো এখানে n সমান সমান আমরা কি লিখতে পারবো বলো তো? n সমান সমান আমরা লিখতে পারবো, আমি একটু সাইডে লিখি তাহলে বুঝতে পারবো ভালো করে। আমরা n সমান সমান লিখতে পারবো হচ্ছে l ফাইনাল ভাগ l ইনিশিয়াল। আচ্ছা এইভাবে কিন্তু আমি ইজিলি n এর মানটা কিন্তু আমি বের করে ফেলতে পারবো, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা n এর মান যদি তুমি বের করে ফেলো তাহলে এবার একটু খেয়াল করে দেখো তুমি কিভাবে করবা। মনে করো তোমার এই জায়গাটাতে তারের দৈর্ঘ্যটা কিন্তু আসলে চেঞ্জ হইলেও ভরটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার কারণ আমি কিন্তু এক্সট্রা করে কোনো তার সংযুক্ত করছি না। অর্থাৎ আমাদের ইনিশিয়ালি যে ভরটা ছিল তারের, ফাইনালেও কিন্তু একই ভর থাকবে। যদি ফাইনালেও একই ভর থাকে তাহলে আমরা কি লিখতে পারবো? এম ইনিশিয়াল ইকুয়াল টু এম ফাইনাল, এটা আমরা লিখতে পারবো। তাইলে দেখো এম ইনিশিয়াল, তার মানে আমরা এখান থেকে এটা তো বলতেই পারবো যে রো ইনিশিয়াল ভি ইনিশিয়াল, আবার রো ফাইনাল ভি ফাইনাল, এটা আমরা লিখতে পারবো। এখন রো রো তো কাটাকাটি চলে যাবে, তার মানে আমরা লিখতে পারবো ভি ইনিশিয়াল ইকুয়াল টু ভি ফাইনাল। রো রো কেন কাটাকাটি যাবে বুঝতেই তো পারছো, তাই না? একই উপাদান যেহেতু আছে। আচ্ছা এখানে ভি ইনিশিয়াল সমান সমান ভি ফাইনাল লিখলাম, তাহলে আমরা এটা লিখতে পারি না বলো তো ভাইয়া? আমরা তো এটা লিখতেই পারি যে এ ইনিশিয়াল ইন্টু এল ইনিশিয়াল আবার এল ফাইনাল ইন্টু এ ফাইনাল, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো তো ভাই আমরা এখান থেকে এ ফাইনাল সমান সমান কি লিখতে পারি? এ ফাইনাল সমান সমান আমরা লিখতে পারি না এল ইনিশিয়াল ভাগ এল ফাইনাল ইন্টু এ ইনিশিয়াল, এটা আমরা লিখতে পারি, পারি তো? আচ্ছা ঠিক আছে, এবার একটু খেয়াল করে দেখো এই জায়গাটাতে এই এল ইনিশিয়াল বাই এল ফাইনাল সমান সমান কি দেওয়া ছিল? এখানে দেওয়া ছিল হচ্ছে এল ফাইনাল ভাগ এল ইনিশিয়াল, তার মানে এল ইনিশিয়াল ভাগ এল ফাইনাল 1/n হবে। তাহলে চলো সেটা বসাই দিই, 1/n গণিত এ ইনিশিয়াল, এটা আমি বসাই দিলাম। এবার এটা খেয়াল করে দেখো যে আমাদের এ ফাইনাল সমান সমান তাহলে কি দাঁড়ালো? এ ফাইনাল সমান সমান আমাদের দাঁড়ালো হচ্ছে এ ইনিশিয়াল ভাগ এন, এটা আমরা চাইলে বলতে পারবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আমরা চাইলে বলতে পারবো। আচ্ছা এখন বলো আমাদের লাগবেটা কি? আমাদের তো লাগবে হচ্ছে আর ফাইনালের মান কত হবে, তাই না? এখন তাইলে আর ফাইনাল সমান সমান আমরা কি লিখতে পারবো বলো তো? আর ফাইনাল সমান সমান আমরা লিখতে পারবো রো এল ফাইনাল ভাগ এ ফাইনাল, এটা আমরা লিখতে পারবো, পারবো তো? হ্যাঁ পারবো। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু এখান থেকে এটা কিন্তু ইজিলি লিখতে পারবো যে রো এল ফাইনাল সমান সমান আমরা কি দেখছিলাম? এন ইন্টু এল ইনিশিয়াল, তাহলে আমরা এটা বসাই দিই এন ইন্টু এল ইনিশিয়াল, এটা আমরা দেখছিলাম কিন্তু যে এল ফাইনাল সমান সমান, দেখো একটু খেয়াল করে যে এল ফাইনাল সমান সমান আমাদের দেওয়া ছিল এন ইন্টু এল ইনিশিয়াল, তাই তো? এবার একটু খেয়াল করে দেখো আমি লিখলাম সেখানে এল ফাইনালের জায়গায় আমরা এন ইন্টু এল ইনিশিয়াল বসাই দিলাম। এবার এ ফাইনাল সমান সমান তুমি কি পাইছো ভাইয়া? এ ইনিশিয়াল ভাগ এন, তাহলে আমরা এখানে চলো বসাই দিই যে এ ইনিশিয়াল ভাগ এন, এটা আমরা পাইছি। তো চলো এখান থেকে যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো না এইভাবে যে এন আর এন গুণ করলে কি হয়ে যাবে? এন স্কয়ার হয়ে যাবে, তার সাথে থাকবে রো এল ইনিশিয়াল ভাগ এ ইনিশিয়াল। তো দেখো রো এল ইনিশিয়াল ভাগ এ ইনিশিয়াল মানেটা কি বলো? আর ইনিশিয়াল না? তাহলে তুমি কিন্তু ইজিলি এটা কি বলতে পারবা বলো তো ভাইয়া? রো এল ভাগ এ যেহেতু দেওয়া আছে তুমি লিখতেই পারবা এন স্কয়ার গুণিত আর ইনিশিয়াল, এটা তুমি বলতে পারবা। তার মানে তোমার সূত্রটা কি দাঁড়ালো? তোমার সূত্রটা দাঁড়ালো হচ্ছে আর ফাইনাল সমান সমান এন স্কয়ার গুণিত আর ইনিশিয়াল, এইটাই মূলত আমরা শর্টকাটে ইউজ করি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এন এর মানটা কিভাবে পাবো? এন এর মানটা আমরা কিভাবে পাবো বলো? এন এর মানটা তো আমি বললামই, এন সমান সমান আমাদের কিভাবে বের করবো আমরা? এল ফাইনাল ভাগ এল ইনিশিয়াল, এখান থেকে কিন্তু আমরা ইজিলি এন এর মানটা কিন্তু বের করে ফেলতে পারবো। তারপরে তুমি তুমি শর্টকাটের সূত্র কিন্তু করে দিতে পারবা যে আর ফাইনাল সমান সমান এন স্কয়ার গুণিত আর ইনিশিয়াল, আর ইনিশিয়ালের মান তোমার কোশ্চেনেই দেওয়া থাকবে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু তুমি খুব ইজিলি সলভ করতে পারবা। তো চলো আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি, তাহলে মনে হয় বুঝতে পারবা আরো ভালো। তো দেখো এখন আমরা এই প্রবলেমটা সলভ করব। এখানে কি বলা হয়েছে যে একটি তারের রোধ 10 ওহম, তারটিকে টেনে এমন ভাবে লম্বা করা হলো যাতে ওর বর্তমান দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। তাহলে তারটির বর্তমান রোধ কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। এখন কি বলা হয়েছে একটু খেয়াল করে দেখছো যে বর্তমান রোধ প্রাথমিক দৈর্ঘ্যের এন দ্বিগুণ হয়, তার মানে এল ফাইনাল সমান সমান কি বলতো? 2 ইন্টু এল ইনিশিয়াল না? 2 ইন্টু এল ইনিশিয়াল কিনা? তাইলে আমরা তো জানি এন সমান সমান কি বলো?
এন সমান সমান হচ্ছে এল ফাইনাল ভাগ এল ইনিশিয়াল, তার মানে এখানে এন এর মান কত বলো 2, এটা আমরা বুঝতে পারছি। তাইলে এই জায়গাটাতে আমরা আর ফাইনাল সমান সমান কি লিখতে পারবো বলো? আর ফাইনাল সমান সমান আমরা লিখতে পারবো না এন স্কয়ার গুণিত আর ইনিশিয়াল। এখন বলো এখানে এন স্কয়ার, তাহলে এন এর মান তো 2, তাহলে আমরা লিখতে পারবো 2 স্কয়ার, আর আর ইনিশিয়াল এর মান কত দেওয়া আছে? 10 ওহম দেওয়াই আছে, তাহলে এখানে বসাই দিই। তাহলে আমাদের অ্যানসার কত আসবে বলো? 40। অ্যানসার আসবে হচ্ছে 40 ওহম। ক্লিয়ার? তো আমরা এই টাইপের অঙ্ক কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, এর পরের অঙ্কটা একটু খেয়াল করে দেখো কি বলা হয়েছে। পরের অঙ্কটাতে বলা হয়েছে একটি চৌআকৃতির তারের 100% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, তারের ব্যাসের আনুষঙ্গিক হ্রাসের ফলে তারটির রোধের কত শতাংশ পরিবর্তন হবে, এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা দেখো, এই অঙ্কটাতে তোমাকে কিন্তু আদি দৈর্ঘ্য কত এটা কিন্তু দেওয়া নাই। এখন যে জিনিসটা হয়, তুমি আদি দৈর্ঘ্য ধরতে পারো 1 ধরে নিতে পারো, কিন্তু যখন আসলে এই টাইপের পার্সেন্টেজ টাইপের অঙ্ক তোমার থাকবে দেওয়া, তুমি একটা কাজ করতে পারো, যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু তুমি পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে, তুমি আদি দৈর্ঘ্যকে তুমি 100 ধরে নিতে পারো। যেমন আমি যদি তোমাকে বলি যে এখানে আর ইনিশিয়াল আমাদের কত দেওয়া আছে? আছে কিছু দেওয়া কিন্তু নাই, তাহলে তুমি কি ধরে নিবা? হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাই তাহলে আমি 1 ধরে নেব। 1টা না ধরে তুমি চাইলে একটা কাজ করতে পারো, আর ইনিশিয়াল তুমি 100 ধরে নিতে পারো। ঠিক আছে? একইভাবে এই যে এখানে আমাদের এল ইনিশিয়াল কিন্তু দেওয়া নাই, তাহলে আমাদের এল ইনিশিয়াল আমি একটা কাজ করি, এল ইনিশিয়াল আমি 100 ধরে নিই। ঠিক আছে? এবার আমাদেরকে কি বলা হয়েছে যে 100% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, তাহলে এল ফাইনাল কত? এখানে এল ফাইনাল কত বলো? 100%। তার মানে এখানে আমি বলতে পারবো না 100 প্লাস 100 টোটাল এখন কত? 200, এটা তো বলতে পারবো নাকি? আচ্ছা, তাহলে এখন বলো তো ভাইয়া এখানে আমাদের এন এর মান কত? এন এর মান আমরা জানি হচ্ছে এল ফাইনাল ভাগ এল ইনিশিয়াল, তার মানে 200 ভাগ 100 করলে 2 হবে, এটা আমরা বুঝে গেছি। তাহলে এখানে আমাদের আর ফাইনালটা আমরা কিভাবে পাবো? আর ফাইনাল সমান সমান এন স্কয়ার গুণিত আর ইনিশিয়াল। তাহলে এখানে আমাদের আর ইনিশিয়াল কত আছে? আচ্ছা, এখানে গুণিত, হ্যাঁ, এন এর মান 2, তাহলে আমরা 2 লিখলাম, তার হোল স্কয়ার। আর আর ইনিশিয়ালের মানটা কিন্তু আমাদের দেওয়া নাই, আমরা ধরে নিছি, কত ধরে নিছি? 100 ধরে নিছি, তাহলে এটা হচ্ছে আমাদের 100। তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলো? অ্যান্সারটা হবে হচ্ছে 400 ওহম। খুব ইজি। ঠিক আছে? তাহলে আমাদের যদি দেওয়া না থাকে পার্সেন্টেজ টাইপের অঙ্কগুলোতে, আমরা একবারে 100 ধরে নেব, তাহলে আমাদের ক্যালকুলেশনটা একবারে চলে আসবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে আমাদের কিন্তু আর ফাইনাল বের হয়েছে, তবে আমাদের এখানে বের করতে বলছে কি বলতো, কত শতাংশ পরিবর্তন হবে। তাহলে আর ইনিশিয়াল ছিল 100 আর ফাইনাল হচ্ছে 400, তাহলে আমাদের শতাংশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? 100 কি গুণ করা লাগবে? আর লাগবে না, কারণ আমি আগেই ধরে নিছি 100। তাহলে এখানে আমাদের কত শতাংশ পরিবর্তন হয়েছে? 400 মাইনাস 100, অর্থাৎ আমাদের পরিবর্তন হয়েছে 300%। কথাটা কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাও একদম ইজি। এখানে আমাদের বলা হয়েছে যে একটি তারের রোধ 10 ওহম টেনে 50% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। এখন বলো, এই যে এখানে আমাদের দেওয়া আছে পার্সেন্টেজ, তাহলে আমি একটা কাজ করতে পারি যে আমাদের এল ইনিশিয়াল কি দেওয়া আছে? দেওয়া নাই, তাহলে আমি এল ইনিশিয়ালটা আমি ধরে নিতে পারি 100। এল ইনিশিয়াল কত ধরতে পারি? 100। আর এল ফাইনাল কত আমাদের? এল ফাইনাল হচ্ছে 100 প্লাস 50, আমরা 150 আমরা ধরতে পারবো 150। তাহলে বলো এন এর মান কত? এখানে এন এর মান আমরা জানি এল ফাইনাল ভাগ এল ইনিশিয়াল, তাই মানে এন এর মানটা হচ্ছে এল ফাইনাল ভাগ এল ইনিশিয়াল, তার মানে হবে হচ্ছে 1.5। এইবার আমাকে বলো আর এর মানটা তাহলে কত হবে? আর ফাইনালের মান কত হবে? আর ফাইনাল সমান সমান এ আর ইনিশিয়াল গুণিত এন স্কয়ার, তাই তো? বা এন স্কয়ার গুণিত আর ইনিশিয়াল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ইনিশিয়াল কিন্তু এখানে দেওয়া আছে 10, তাহলে চলো আমি বসাই ফেলি এখানে 10, আর এন হচ্ছে 1.5 তার হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে তুমি কিন্তু আর ফাইনালটা পেয়ে যাচ্ছ। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপরে আমরা পরের কেসটাতে চলে যাব। আমাদের প্রথম কেসটা ছিল টেনে লম্বা করা, এখন আমি বলবো যে সংযুক্ত করে লম্বা করা। ঠিক আছে? সংযুক্ত করে লম্বা করা, টেনে লম্বা করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এখন কিন্তু আসলে ভরটা সেম থাকবে না। তাহলে এখন একটা কথা বলো, আমি যদি একটু বলি এখানে যে আমি টাইপটা একটু বলে দিই, টাইপের নামটা তারের দৈর্ঘ্য সংযোগ। ঠিক আছে? আচ্ছা, তার মানে এন গুণ লম্বা করা। ঠিক আছে? তার এন গুণ লম্বা করা, যেটা কিনা সংযুক্ত করে, তার এন গুণ লম্বা করা, এন গুণ লম্বা করা।
আচ্ছা, তাইলে এখানে আমাকে একটা বলো, যদি মনে করো আমি একটা তার নিই, এটা আমাদের মনে করো একটা তার, কথার কথা, এটা আমাদের একটা তার, হ্যাঁ। এখন এই তারটাকে আমি কি করছি, আমি এক্সট্রা করে আরেকটা তার এনে সংযুক্ত করছি, করে আমি লম্বা করছি। তাইলে বলো আমি এল ফাইনাল সমান সমান আমি কি লিখতে পারবো? এল ফাইনাল সমান সমান এন ইন্টু এল ইনিশিয়াল, এটা আমি লিখতে পারবো। এখন বলো আমাদের আর এর সাথে এল এর সম্পর্কটা কি? আর এর সাথে এল এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ আমি বলতে পারবো না এখান থেকে আর সমানুপাতিক এল যেহেতু, তাহলে আমরা এইভাবে বলতে পারবো আর ফাইনাল ভাগ আর ইনিশিয়াল সমান সমান এল ফাইনাল ভাগ এল ইনিশিয়াল, এটা আমি বলতে পারবো। এখন একটু খেয়াল করে দেখো, আমি এখান থেকেই কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। আর ফাইনাল সমান সমান আমি লিখতে পারবো যে এল ফাইনাল ভাগ এল ইনিশিয়াল, এল ফাইনাল ভাগ এল ইনিশিয়াল মানে কি? এল ফাইনাল মানে হচ্ছে এন ইন্টু এল ইনিশিয়াল, আর এল ইনিশিয়াল এখানে আছেই, তার সাথে আমি আর ইনিশিয়ালটা গুণ করে দিই, তাহলে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত যে আর ফাইনালের যে মানটা, এটা কিন্তু আমি পেয়ে যাব। তাহলে এই অঙ্কটা খুবই ইজি। দেখো এল ইনিশিয়াল কাটাকাটি চলে যাচ্ছে, তার মানে এখন তোমার সূত্র দাঁড়াচ্ছে আর ফাইনাল সমান সমান এন ইন্টু আর ইনিশিয়াল। ঠিক আছে, এখানে কিন্তু আগেরটার মতো এন স্কোয়ার করা লাগছে না, এটা কিন্তু তোমার মাথায় রাখা লাগবে। তাহলে একটা হচ্ছে তার সংযুক্ত করে লম্বা করা, আর একটা হচ্ছে টেনে লম্বা করা, এই দুইটার মধ্যে কিন্তু অবশ্যই একটা ডিফারেন্স আছে। এবং পরীক্ষায় আসলে কিন্তু একটু মাথা ঠান্ডা করে কোশ্চেনটা ভালো করে পড়ে তারপর অ্যান্সারটা দেখাবা, না হলে কিন্তু আসলে ভুল হয়ে যাওয়ার পসিবিলিটি কিন্তু বেশি এই টাইপের অঙ্কগুলোতে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ।